হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সো এইচএসসি 26 ব্যাচ এবং 27 ব্যাচ। তো তোমরা জানো যে বহুদিন পর আসলে ফুল সিলেবাসের একটা ব্যাচ আসছে, সেটাই হচ্ছে যে তোমরা। তো দ্রুত তোমরা একটু ক্লাসে জয়েন করে ফেলো, বিকজ আজকে কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো। হ্যাঁ, এবং ম্যানেজমেন্ট সাবজেক্টের হচ্ছে যে তোমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে। তোমরা 26 ব্যাচ অলরেডি হচ্ছে কি তোমরা সেকেন্ড ইয়ারে আছো। তো তোমাদের এখন বেশি বেশি পড়া দরকার, প্র্যাকটিস করা দরকার। এটাই হয়ে যাবে আমাদের এই ক্লাসটাতে। অলরেডি তোমরা লাস্ট ডেতে অ্যাকাউন্টিং ক্লাস করছো। হ্যাঁ, তো সবাই একটু দ্রুত জয়েন করো এবং বন্ধু বান্ধবীদেরকে মেনশন করে দাও যেন সবাই ক্লাসটা করতে পারে, এবং অবশ্যই লাইভটা শেয়ার করে দিবে। আর আমি আমাদের গ্রুপগুলোতে একটু লাইভটা শেয়ার করে দিতেছি। সো আমি তোমাদের শুরুতে একটু একটা জিনিস দেখাই দিব, সেটা হচ্ছে যে আজকের আলোচ্য বিষয়। হ্যাঁ, সো এখানে একটা জিনিস থাকবে। সো তোমরা একটু সবাই দ্রুত জয়েন করে এরপর আমি ইম্পর্টেন্ট বিষয়টা নিয়ে একটু কথা বলবো, যে এ প্লাস কম্পারিজন, হ্যাঁ, শর্ট সিলেবাস এবং ফুল সিলেবাসের পার্থক্যটা কেমন, এটা আমি বলবো। দেন হচ্ছে কি সরাসরি আমরা প্র্যাকটিসে চলে যাব। তো সবাই একটু দ্রুত জয়েন করো লাইভটাতে এবং বন্ধুদেরকে অবশ্যই মেনশন করে দিবা। ওকে, আমি একটু আমাদের গ্রুপগুলোতে ক্লাসটা শেয়ার দিয়ে দিই। ওকে, সো আমি প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো পড়ায় যাওয়ার আগে, সেটা হচ্ছে কি তোমাদের এ প্লাস, তাই না? তোমাদের এইচএসসি তে সবারই টার্গেট থাকে যে কি ভাইয়া এ প্লাস পেতে হবে, তাই না? সো তুমি যদি একটা জিনিস খেয়াল করো যে শর্ট সিলেবাস এবং ফুল সিলেবাসে এ প্লাস পাওয়ার মানে সংখ্যাটা, কোয়ান্টিটিটা কেমন, এটা তুমি খুব ভালোভাবে বুঝতে পারবা যে ফুল সিলেবাস এবং শর্ট সিলেবাসের আসলে এ প্লাস পাওয়ার প্রবণতা বা চ্যালেঞ্জটা কেমন। ক্লিয়ার? ওকে, সবাই একটু দ্রুত জয়েন করি। হ্যাঁ, ওকে, তানভীর বলতেছে যে ভাইয়া আমি হচ্ছে যে 26। ওকে, সো সবাই একটু দ্রুত জয়েন করো, বিকজ আমি এখন ইম্পর্টেন্ট আলোচনায় চলে যাব। জাস্ট আমি এখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে শর্ট সিলেবাস হচ্ছে কি এইচএসসি 24, এবং এখানে দেওয়া আছে ফুল সিলেবাস 2019। তোমরা জানো যে সর্বশেষ ফুল সিলেবাসের এক্সাম হয়েছিল হচ্ছে কি 2019 সালে। ঠিক আছে? সো 19 সালে তোমাদের এ প্লাস কেমন পাইছিল? তোমাদের গেস কি বলো তো? 19 সালে কেমন এ প্লাস পাইছিল আর 24 সালে কেমন এ প্লাস পাইছিল? টোটাল সংখ্যা মানে সব ইউনিট মিলাই, হ্যাঁ, তোমার আর্টস কমার্স সায়েন্স মিলাই কেমন পাইছিল বলো তো? তোমরা কি বলতে পারবা? ওকে, গোলাম রাব্বি বলতেছে আমি হচ্ছে যে এইচএসসি 27। ওকে, ওয়েলকাম টু দ্য ক্লাস। ওকে, অনেকেই আছো যে আজকের ক্লাসে নতুন, তো তাদের সাথে আমি একটু পরিচিত হয়ে নেই। আমি তোমাদের দেলোয়ার ভাইয়া, আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্টে। আমি তোমাদের ম্যানেজমেন্ট সাবজেক্ট এবং মার্কেটিং এর রেগুলার ক্লাসে থাকবো। আর যারা আমাদের এইচএসসি কামব্যাক কোর্সে আছো তাদের সাথে তো আমাদের রেগুলার ক্লাসে দেখাই হবে, এবং তোমাদের সাথে ফ্রি ক্লাসেও মাঝে মাঝে দেখা হবে। ক্লিয়ার? ওকে, আচ্ছা, তোমাদের কি কোনো আইডিয়া আছে যে কত এ প্লাস ছিল? এইচএসসি 24-এ ছিল ভাইয়া 1,45,000। হ্যাঁ, 45K প্লাস। ঠিক আছে, আমি বাংলাতে লিখি, অনেকেই হয়তো শর্ট ফর্ম বুঝো না। হ্যাঁ, তো সহজ করে লিখি, সেটা হচ্ছে কি 1,45,000 প্লাস মাইনাস। ঠিক আছে, মানে কম বেশি একটু এদিক ওদিক হবে। 1,45,000 ছিল কি তোমার 24-এ এ প্লাস। কি ভাই? 24-এ এইচএসসি 24-এ এ প্লাসের সংখ্যা ছিল কত ভাই? 1,45,000। এখন তোমরা গেস করো যে 19-এ কত ছিল? 19 তো ফুল সিলেবাস ছিল, এখানে এ প্লাসের সংখ্যা কত ছিল? এটা কি তোমরা জানো? তোমরা কি আসলে এগুলো একটু অ্যানালাইসিস করো? হয়তো তোমরা করো না। তোমাদের এই দায়িত্বটা, আমরা জানি যে তোমাদের ফাঁকিবাজি করতে একটু ভাল লাগে, কম করতে ভাল লাগে, বা এই বিষয়গুলো নিয়ে ভাবতে কম ভাল লাগে, তাই না? সো তোমাদের এই দায়িত্বটা আমাদের, আমরা তোমাদের এই বিষয়গুলো অ্যানালাইসিস করেই তোমাদেরকে পড়াবো। ঠিক আছে? ওকে, সো যদি দেখো যে 19 সালে ভাই আমার এ প্লাস ছিল 47,000। কত ভাই? 47,000। তাহলে ডিফারেন্সটা দেখো, অলমোস্ট 1,00,000-এর মতো। তোমার শর্ট সিলেবাস যখন ছিল এইচএসসি 24-এর টোটাল, মানে এই জিপিএ 5টা বা এ প্লাসটা কি ভাই? টোটাল মানে তোমার আর্টস কমার্স সায়েন্স মিলাই। সো 1,45,000। আর 19 সালে এই এ প্লাসের সংখ্যাটাই ছিল হচ্ছে কি 47,000। দ্যাট মিনস ডিফারেন্সটা ভাই হিউজ, অলমোস্ট 1,00,000-এর মতো। তুমি যদি 23 সালেরটা বিবেচনা করো,
যদি 23 সালেরটা কম্পেয়ার করি, ধরো এটা কি এইচএসসি 23 আর এটা যদি এইচএসসি 18 করি, ঠিক আছে, এইচএসসি 18 এখানে ছিল 23-এ ছিল ভাই 90,000 প্লাস মাইনাস হচ্ছে কি এ প্লাসের সংখ্যা, আর 18 সালে ছিল 30,000 প্লাস মাইনাস। তাহলে তুমি বুঝতেছো তোমার ডিফারেন্সটা ভাই, দেখো তাহলে ফুল সিলেবাসে তোমার জন্য কতটা চ্যালেঞ্জিং হবে এ প্লাস পাওয়াটা। ক্লিয়ার? ওকে ভাই, একটা কামব্যাকের ভিডিও দেন। হ্যাঁ, কামব্যাক তো হবেই অবশ্যই। তোমরা যারা আমাদের অনেকে আছে আমাদের এইচএসসি কামব্যাক কোর্সে অলরেডি এনরোল করে ফেলছো, হ্যাঁ, তাদের জন্য তো ক্লাস থাকবে, ভিডিও থাকবে, গাইডলাইন থাকবে, ঠিক আছে, ওভারঅল সবকিছুই থাকবে। তো তোমরা এই বিষয়টা জাস্ট একটু মাথায় রাখো, এইচএসসি 26 এবং 27 এই দুইটা ব্যাচই তো আছো তোমরা, তো একটু বুঝো যে ডিফারেন্সটা কিরকম। যে 18 সালে ফুল সিলেবাস ছিল, ওরা টোটাল 3 ইউনিট মিলায় পাইছিল 30,000, আর এখানে ছিল 90,000, 1 লাখ, 1.5 লাখ পর্যন্ত। সো তোমাদের জন্য এই প্লাস পাওয়াটা কোয়াইট টাফ হবে। এখন থেকে তোমার পড়তে হবে, যারা ফাঁকিবাজি করছো ফার্স্ট ইয়ারে বাদ, যা করছো আল্লাহর রাস্তায় এখন কি করতে হবে, দিনের পথে ফিরে আসতে হবে, পড়াশোনার পথে ফিরে আসতে হবে। ওকে, সো আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম। সো এখন আমরা কি করব, এখন চলে যাব হচ্ছে যে কি পড়ায় চলে যাব। বেসিক তো বুঝলা তোমাদের ঠেকাটা কোন জায়গায়। সো এখন আমরা যেটা দেখব, ম্যানেজমেন্ট একটু পড়াশোনা করব, ঠিক আছে? ওকে, তো বলো, আনসার করো তোমরা। আজকে তোমরা তো এতদিন পড়ছো তাই না, সো আজকে হচ্ছে কি তোমাদের প্র্যাকটিসের দিন, তোমরা প্র্যাকটিস করবা, আমি কোশ্চেন দিব, তোমরা আনসার করবা, এবং অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে করবা। তোমরা যত দ্রুত আনসার করবা তত বেশি প্র্যাকটিস করতে পারবো আমরা, ঠিক আছে? ওকে, দেখো ইংরেজি ম্যানেজমেন্ট শব্দের সমার্থক শব্দ কি? টু ম্যানেজ, টু হ্যান্ডেল, টু রান, টু পুট। কি হবে আনসার বলো? ওকে, সবাই একটু বলো, দ্রুত বলো। ওকে, আদনিন বলতেছে যে ভাইয়া আমি 26 ব্যাচ। ওকে, ওয়েলকাম টু দ্য ক্লাস। একটু আনসার করে ফেলো দ্রুত। সবাই একটু দ্রুত আনসার করো। ওকে, সাইফুল ইসলাম রানা, আলহামদুলিল্লাহ ভালো আছি, দ্রুত আনসার করো। সূরা আক্তার ফাইজা ভাইয়া আনসার করে ফেলো, হ্যাঁ দ্রুত আনসার করে ফেলো। ওকে, আচ্ছা, কি সৌহার্দ্য আনসার করছে। ওকে, হ্যাঁ, নিশাত ইসলাম নূপুর। আমি আর 3 জনের নাম পড়বো, ঠিক আছে, আমি প্রথম 5 জনের নাম পড়বো, যা দ্রুত আনসার করতে হবে, ঠিক আছে? দেখি। ওকে, ম্যানেজমেন্ট শব্দের অর্থ কি? ইংরেজি ম্যানেজমেন্ট শব্দের অর্থ কি? একদম বইয়ে যেটা দেওয়া আছে, একটা জিনিসের অনেকগুলো মিনিং হইতে পারে, সিনোনিম হইতে পারে, এটা একদম টু দা পয়েন্টে বই থেকে কি তুলে দেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে ম্যানেজমেন্ট শব্দের অর্থ কি, বইয়ের অনুযায়ী তোমার আনসার করতে হবে। ওকে, আচ্ছা, একেসি টু ম্যানেজ বইয়ে কি দেওয়া ছিল বলো তো? এখানে একটু কনফিউজিং তাই না, যে বইয়ে কিন্তু ম্যানেজমেন্ট কি টু হ্যান্ডেল দেওয়া ছিল কিনা বলো? বলো কি ছিল বইয়ে, কি ছিল? ওকে, টু হ্যান্ডেল ছিল না টু ম্যানেজ ছিল? তোমরা কি কনফিউজড? টু পুট, আর কি আছে? টু রান। ওকে, ফাইজা আনসার করছে, হচ্ছে যে টু ম্যানেজ। ওকে, হ্যাঁ, বাকিরা একটু দ্রুত আনসার করি ভাইয়া। আচ্ছা, সি 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 ভাইয়া প্রতিদিন কি ফ্রি ক্লাস দিবেন? আপাতত 5 তারিখ পর্যন্ত হচ্ছে কি ফ্রি ক্লাস হবে, দেন হচ্ছে কি আমাদের পেইড ক্লাস শুরু হয়ে যাচ্ছে 5 তারিখ থেকে, গ্রুপ সাবজেক্টের, ওখানে আমরা ক্লাস নিব, ঠিক আছে? ওকে, ওকে, অনেকে আনসার করে ফেলছো। হ্যাঁ, সো ম্যানেজমেন্ট বলতে কিন্তু তোমার কি হয়, টু হ্যান্ডেলও হয়, টু ম্যানেজও হয়। সো আমাদের বইতে,
হ্যাঁ তোমরা দেখবা যে টু হ্যান্ডেলটা দেওয়া আছে, টু ম্যানেজও হবে। এখানে যদি টু হ্যান্ডেলটা না দেওয়া থাকে তাহলে ম্যানেজটা বেশি অ্যাকসেপ্টেবল, আবার যদি টু হ্যান্ডেলটা দেওয়া থাকে হ্যাঁ সো টু হ্যান্ডেলটা বেশি অ্যাকসেপ্টেবল। বাট এখানে কনফিউজিং অপশন গুলা যদি এখান থেকে যে কোনো একটা দিলে মনে হয় বেটার হইতো, তাই না? তুমি কি বলো? ওকে আচ্ছা, হ্যাঁ প্রতিদিন ক্লাস হবে আমাদের কামব্যাক কোর্সের ক্লাসে, ঠিক আছে? ওকে, সো এখানে দুইটাই কিন্তু অ্যাকসেপ্টেবল। হ্যাঁ এখন তোমার যদি একসাথে আনসার থাকে তুমি বইয়ে টু দা পয়েন্টে যেটা দেওয়া থাকবে এটাই আনসার করবা। আর যদি ধরো হ্যান্ডেল নাই টু ম্যানেজ দিতে পারো, আবার টু ধরো যে টু ম্যানেজ নাই টু হ্যান্ডেল একটা দিলে হবে। ক্লিয়ার? ওকে, এবার আসো বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্বের বা বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে? বলো, দ্রুত বলো সবাই, দ্রুত আনসার করবা, সময় কম নিবা, ঠিক আছে? আমি সাইডে চলে গেলাম, তোমরা দ্রুত আনসার করো। ফুল বোর্ড দেখতে পাচ্ছ আশা করি। ওকে, এটা আনসার করো টু। এবং তোমরা কি করবা যখন আনসার করবা অবশ্যই ধরো একের সি বা এ, হ্যাঁ দুইয়ের সি বা বি এভাবে আনসার করবা। কারণ কি আমার কাছে কিন্তু ওই যে তোমরা আনসার করো না, অনেকের আনসার পরে আসে, অনেকে একসাথে কমেন্ট করো বিজাই, সো আমি কিন্তু বুঝতে পারবো না যে কে রাইট দিতেছো কে রং করতেছো, ঠিক আছে? ওকে ওকে, তানভীর ওয়ান আনসার করছে, ইশরাত জাহান টু, ওকে, তানভীর, মোহনা, বণিক। আচ্ছা, তো বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে বলতো? হেনরি ফেওল, জর্জ আর টেরি, এফ ডব্লিউ টেইলর, এল এ অ্যালেন। দুইয়ের ক, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক হেনরি ফেওল। এই বুঝলাম না, তোমরা কি পড়াশোনা করা নাই নাকি এখনো পড়াই নেই এই জিনিস? আমি বুঝতেছি না, আমি লিটল বিট কনফিউজড হয়ে যাচ্ছি তোমাদের মানে আনসার দেখে। আচ্ছা বলো এটা কি ফার্স্ট পেপার না সেকেন্ড পেপার? আচ্ছা এইটা হচ্ছে যে ভাইয়া সেকেন্ড পেপার থেকে পড়াচ্ছি, যেহেতু তোমরা সেকেন্ড ইয়ারের, হ্যাঁ এইচএসসি 26, তো তোমাদের সেকেন্ড পেপারটাই আপাতত দেখাচ্ছি। ম্যাক্সিমাম কলেজে ফার্স্ট ইয়ারের ফার্স্ট পেপার, সেকেন্ড ইয়ারের সেকেন্ড পেপার পড়াই। দ্যাটস ওয়াই আমি হচ্ছে কি সেকেন্ড পেপার থেকেই শুরু করলাম। ওকে, এখন দেখো, আচ্ছা হেনরি ফেওলকে কিন্তু ভাই বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলা হয় না। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কাকে বলা হয়? এফ ডব্লিউ টেইলরকে, ফ্রেডরিক উইন্সলো টেইলর, ফ্রেডরিক উইন্সলো টেইলর, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? তোমরা কিন্তু ম্যাক্সিমাম ভুল করতেছো। এটা কি তোমাদের পড়ায় নাই তোমাদের কলেজে? আচ্ছা বলো তো তোমাদের কে কোন কলেজ থেকে আসো, এবং হচ্ছে যে তোমাদের কলেজে কোনটা পড়াচ্ছে, যে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে, নাকি ফার্স্ট ইয়ারের ফার্স্ট পেপার সেকেন্ড ইয়ারের সেকেন্ড পেপার? এইটা একটু ক্লিয়ার করো, তাহলে নেক্সট ক্লাসগুলোতে আমি তোমাদের জন্য ক্লাস রেডি করতে ওইটা মাথায় রাখবো, ঠিক আছে? সো তোমরা একটু এটা আনসার করো যে কে কোন কলেজ থেকে এবং কিভাবে পড়াচ্ছে। ওকে, তো এখানে কি ভাই আমাদের ব্যবস্থাপনার জনক বললে আমরা হেনরি ফেওল, ইটস ওকে হেনরি ফেওল। আর যদি বলে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক তাহলে কি এফ ডব্লিউ টেইলর। ক্লিয়ার? আচ্ছা বুঝতে পারছি। মোহনা বলতেছে যে ভাইয়া আমার এখনো পড়ানো হয় নাই সেকেন্ড ইয়ারের বই। তুমি কোন কলেজ থেকে ভাইয়া এটা বলো। আচ্ছা ফাইয়াজ বলতেছে ভাই সেকেন্ড ইয়ার সেকেন্ড পেপার। হ্যাঁ আমিও তো এটাই জানি, দ্যাটস ওয়াই তো হচ্ছে যে সেকেন্ড পেপার দিয়ে শুরু করলাম। ওকে, সো আচ্ছা এইটার কথা যদি একটু বলি, তোমরা যারা 26-এর আসো মানে কামব্যাক কোর্সে অলরেডি যারা আসো ম্যাক্সিমামই এখানে ভর্তি হয়ে গেছো, আমাদের পেইড ক্লাস শুরু হয়ে গেছে। ওখানে তোমার প্রত্যেকটা সাবজেক্ট, হ্যাঁ ধরো তোমার কি যা যা লাগে এইচএসসি তে কত, ধরো বাংলা, ইংরেজি, আইসিটি, অর্থনীতিও অনেকের থাকে ফোর্থ সাবজেক্ট, এটাও তুমি পাবা। হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, মার্কেটিং, মানে ওভারঅল সবকিছু পাবা। তো তুমি চিন্তা করো যে তুমি ভাই ফার্স্ট ইয়ার অনেক ফাঁকিবাজি করছো, পড়ো নাই, তোমার গোছানো
মানে স্টাডি প্ল্যান নাই, কিছু নাই। তো আমরা তোমাদের জন্য ফুল যত মানে ফুল সিলেবাস শেষ হইতে যা লাগবে, যত ক্লাস লাগবে সব দিব। পাশাপাশি আমাদের হচ্ছে কি এই যে পিডিএফ গুলো পেয়ে যাবা তোমরা, এমসিকিউ এবং সিকিউ প্র্যাকটিস করাবো, হ্যাঁ, সলভিং সেশন থাকবে। আর তোমরা যে অফলাইনে কোথাও পড়ো কোন টিচারের কাছে, পার সাবজেক্টে যদি 1000 করে দাও প্রতি মাসে, তোমার ইংরেজি, হিসাব বিজ্ঞান, আইসিটি এগুলো তো মাস্ট পড়াই লাগে, 4000 লাগবে প্রতি মাসে। কিন্তু তুমি আমাদের এই ফুল কোর্সটাই পেয়ে যাচ্ছ মাত্র কি 1999 টাকা। এটা হচ্ছে কি ফুল সিলেবাস, মানে তোমার পরীক্ষার মানে তোমার এই প্রিপারেশন পুরোটা শেষ করার আগ পর্যন্ত তোমার যা আছে, ঠিক আছে? ওকে, আমি একটু পড়ায় চলে যাই নাকি? আর তোমরা এটা যারা ভর্তি হতে চাও তারা এডুকেশন পেজে নক দিবা, তাহলেই তুমি হচ্ছে কি বিস্তারিত জানতে পারবা। ওকে, আধুনিক শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক কে? এটা আশা করি পারবা। ওকে, কি ময়মনসিং আনন্দমোহন। ওকে, আনন্দমোহন। আচ্ছা, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয়। আচ্ছা, ওকে। আচ্ছা, তোমাদের অনেকের কলেজে পড়ানো হয় নাই বলতেছো যে এগুলা কোনো সমস্যা নাই, তুমি করো, এখন থেকে পড়ো, এটা তোমার মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? এগুলো তোমার মাস্ট আসবে, এগুলো বোর্ড কোশ্চেন থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলা বাছাই যাচাই করে নেওয়া, ঠিক আছে? আধুনিক শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক কে বলতো? আধুনিক শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক কে? পারবা? আচ্ছা, টাইম বলতেছে 20টা ক্লাসে শেষ হবে সব। আচ্ছা, এইটা হচ্ছে যে বেসিক ক্লাসের কথা বলা। তোমাদের হচ্ছে যে কি ফুল সিলেবাস শেষ হইতে যত ক্লাস লাগবে, এটা যদি 100টা ক্লাসও লাগে পার সাবজেক্টে, 100টা ক্লাসে দেওয়া হবে। এটা জাস্ট একটা স্ট্যান্ডার্ড সেট করা, হ্যাঁ, যে পার টপিক। আর ধরো তোমার ম্যানেজমেন্টে 20টা টপিক, এই জন্য টপিক ওয়াইজ ধরো যে একটা ক্লাস ধরা হয়েছে, কিন্তু ওই টপিক শেষ হইতে তোমার যে কয়টা ক্লাস লাগবে, যদি 5টা ক্লাস লাগে 5টা ক্লাস দেওয়া হবে। এইটা নিয়ে তোমাদের কনফিউজ হওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে? ওকে, তামিম তুমি বুঝতে পারছো? বা বাকিরা যাদের যে ক্লাসের সংখ্যা নিয়ে কনফিউশন আছে তাদেরকে বলি যে আমাদের এই ফুল কোর্সে তোমার সিলেবাস শেষ হইতে যে কয়টা ক্লাস লাগবে, মানে তোমার ফুল সিলেবাস আমরা পুরোটা পড়ায় দিব। এটার জন্য যদি আমার 300 ক্লাস লাগে 300 ক্লাস, 1000 লাগলে 1000, এটা জাস্ট একটা স্ট্যান্ডার্ড সেট করা, ক্লিয়ার? ওকে। আচ্ছা, বলতেছে ভাই আমি ইবিআই কোর্সে আছি, শুধু গ্রুপ সাবজেক্টে এনরোল করতে চাই। হ্যাঁ, যাবে যাবে যাবে, তুমি পেজে নক দাও। ওকে, আধুনিক শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক হচ্ছে কি রবার্ট ওয়েন। এটা মনে রাখো, কে ভাই? আধুনিক শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক হচ্ছে রবার্ট ওয়েন, ক্লিয়ার? ওকে। আচ্ছা, তোমরা অনেকে বলতেছো যে ভাই কলেজে আমাদের সেকেন্ড ইয়ারের ক্লাস শুরু করা নাই, তো তাদের জন্য বলি আমরা কিন্তু আমাদের কামব্যাক কোর্সে অলরেডি ক্লাস শুরু করে দিছি। ওদের কিন্তু সেকেন্ড ইয়ারের যা আছে ওগুলো আমরা পড়াই দিচ্ছি, সো তারা আগায় যাচ্ছে। তো তোমরা যারা এখনো কোথাও এনরোল করো নাই বা পড়া শুরু করো নাই, তারা চাইলে করতে পারো যদি ভাল লাগে ক্লাস। ওকে, ব্যবস্থাপনা চক্রের দ্বিতীয় কাজ কোনটি বলতো? এটা আই গেস তোমাদের পাওয়ার কথা, পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা। বলো, সবাই একটু বলো, দ্রুত বলো, দ্রুত। ওকে, পারবা? তোমরা একটু দ্রুত আনসার করো। ওকে, ব্যবস্থাপনা চক্রের মানে যে কাজটা সেটাকে আমরা সংক্ষেপে বলি পজড এমসিসি। তাহলে ব্যবস্থাপনা চক্রের কাজ বা ব্যবস্থাপনার কাজ কয়টা ভাই? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। কয়টা ভাই? ব্যবস্থাপনার প্রধান বা প্রাথমিক কাজ কয়টি? 7টি, ঠিক আছে? এগুলো সংক্ষেপে বলে পস্ট এমসিসি, মনে রাখার জন্য। সো এটা ফুল ফর্ম যদি আমরা দেখি, পি ফর প্ল্যানিং, কি ভাই? পরিকল্পনা, বুঝছো? প্ল্যানিং। ও ফর অর্গানাইজিং, কি ভাই? অর্গানাইজিং, ক্লিয়ার? এটার মানে কি? সংগঠিতকরণ। এস ফর কি বলো? প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফিং, কি ভাই? স্টাফিং। স্টাফিং কি জিনিস? কর্মী সংস্থান, মানে কর্মী সংগ্রহ করা, নিয়োগ দেওয়া, তাদেরকে হচ্ছে কি দক্ষ করে তোলার জন্য প্রশিক্ষণ দেওয়া, সামগ্রিক কাজকে আমরা কর্মী সংস্থান বলি। এগুলো বিস্তারিত তোমাদের পড়াই দিব, ঠিক আছে? এরপরে দেখো, ডি ফর কি? ডিরেক্টিং, ডি ফর ডিরেক্টিং,
মানে নির্দেশনা দিবা, ঠিক আছে, ডিরেক্টিং বা ডিরেকশন যাই বলো। আর এম ফর মোটিভেটিং বা মোটিভেশন, মোটিভেটিং মানে কি প্রেরণা দিবা, অনুপ্রেরণা দিবা। হ্যাঁ, অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই, এরকম আর কি, যে অনুপ্রেরণা দিবে তোমাকে কাজ করার জন্য। ক্লিয়ার? ওকে, টাইম বলতে হবে কিছু পড়া হয় নাই, শুরু থেকে পড়াটা ভালো হতো। হ্যাঁ, এটাই শুরু থেকে আমি ডিটেলস একদম বলে দিতেছি। তাহলে কি এইটা কি ব্যবস্থাপনার কাজ, আর সি ফর কি কন্ট্রোলিং, সরি এই সি হচ্ছে কি কোঅর্ডিনেটিং মানে সমন্বয়। এই যে সমন্বয়ের কাছে না, এটা আর কি কোঅর্ডিনেটিং, কোঅর্ডিনেটিং মানে কি সমন্বয় সাধন। মানে এই যে ব্যবস্থাপনার সকল কাজ যেগুলো আছে এগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক বজায় রাখা, কে কোন কাজ করবে, কে কোন কাজের জন্য জবাবদিহিতা করবে, ঠিক আছে, এই সামগ্রিক কাজের এটাকে বলতেছি কোঅর্ডিনেটিং, সমন্বয় সাধন। ক্লিয়ার? এরপরে দেখো কন্ট্রোলিং, কন্ট্রোলিং মানে কি নিয়ন্ত্রণ, ঠিক আছে। আচ্ছা, নেক্সট ক্লাস থেকে তাহলে আমরা প্র্যাকটিস করলে কি করব, ফার্স্ট পেপার থেকে করব, তাই না? তাহলে তোমার ফার্স্ট পেপার তো সবারই পড়া হয়েছে, কি বলো? ফার্স্ট পেপার আমি চাচ্ছিলাম যে তোমরা যদি পড়ে থাকো তাহলে কি হইতো, এটা প্র্যাকটিসটা হয়ে যেত, যে তুমি যেই চ্যাপ্টারগুলো পড়ছো প্রথম দিকে যে চ্যাপ্টার, এগুলাই আসলে এগুলার কোশ্চেনই, ওই চ্যাপ্টারগুলোর কোশ্চেনই এখানে আছে, ঠিক আছে। ওকে, তাহলে দেখো কন্ট্রোলিং মানে কি নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণ। এখন নিয়ন্ত্রণ জিনিসটা কি, বেসিক জিনিস কি ভাইয়া? নিয়ন্ত্রণ মানে প্রথম যে কাজ প্ল্যানিং, প্ল্যানিং যে করছিলা ওই প্ল্যানিং অনুযায়ী তোমার কাজ হচ্ছে কি হচ্ছে না এটা দেখভাল করা, তুলনা করা, এটাই হচ্ছে কি প্ল্যানিং। যেমন ধরো তুমি কি এইচএসসি ফার্স্ট ইয়ারে তুমি প্ল্যান করছিলা যে আমি ফার্স্ট ইয়ার কি করব, সেকেন্ড হব বা ফার্স্ট হব, ঠিক আছে, কিন্তু তুমি রেজাল্ট দিল, হ্যাঁ, পরীক্ষা দিলা, রেজাল্ট দেওয়ার পর তুমি দেখলা যে না তুমি ফার্স্ট হইতে পারলে না, তুমি কোনো কারণে সেকেন্ড হইলা। এখন তুমি দেখবা যে কেন আসলে সেকেন্ড হইলা, কেন তুমি ফার্স্ট হইতে পারো না, তুমি দেখলা যে ইংরেজিতে কি তুমি একটু দুর্বল, হ্যাঁ, হিসাব বিজ্ঞানে একটু মার্কস কম পাইছো, এই কারণে তোমার কি তুমি ফার্স্ট হইতে পারো না। দ্যাট মিন্স তোমার নিয়ন্ত্রণের কাজ হচ্ছে যে প্ল্যান অনুসারে বা পরিকল্পনা অনুসারে কাজ হচ্ছে কি হচ্ছে না তার দেখভাল করা, যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে কি করা, সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা। এই যে তোমার হিসাব বিজ্ঞানের দুর্বলতা, হ্যাঁ, ইংরেজিতে দুর্বলতা, এই জন্য কি করতে হবে, তোমার বেশি বেশি ইংরেজি পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে, হিসাব বিজ্ঞান ক্লাস করতে হবে। ক্লিয়ার? ওকে, তাহলে বুঝতে পারছো? তাহলে এখানে দেখো যে দ্বিতীয় কাজ কোনটি, তাহলে দেখো আমাদের দ্বিতীয় কাজ কি ভাই, প্ল্যানিং, এরপর অর্গানাইজিং। অর্গানাইজিং মানে কি বলো, অর্গানাইজিং মানে কি এতক্ষণ তো বলেই দিলাম, বা অর্গানাইজেশন বা অর্গানাইজিং সংগঠন, কি হবে 3। ক্লিয়ার? আচ্ছা, তোমরা যারা লাইভে আসো তারা একটু বলো তো তোমাদের কাদের কলেজে, মানে কলেজের নাম বলবা আর বলবা যে ভাই আমাদের সেকেন্ড পেপার পড়াচ্ছে বা পড়াইছে, এটা একটু বইলো তো কাদেরকে পড়াইছে। ওকে, এবার আসে একজন কর্মীর আদেশদাতা হবেন একজন মাত্র ব্যক্তি, এটি হেনরি ফিওলের প্রদত্ত কোন মূলনীতি? হেনরি ফিওলের যে 14টা মূলনীতি আছে এটা তো তোমরা জানো তাই না, 14টা মূলনীতি জানো কিনা? ওকে, হ্যাঁ, একটু আনসার করো যে কি। আচ্ছা, মোহন বণিক বলতেছে ভাই সামনে এক্সাম চলে আসবে, দেন কোনো কিছু আনসার করতে পারবো না, ঠিক বুঝি নাই, ঠিক আছে, তোমার কথাটা আর বুঝি না। ওকে, ঢাকা কমার্স কলেজ সেকেন্ড পেপার পড়াচ্ছে, এটা কি পড়াইছে সৌহার্দ্য? ওকে, আচ্ছা এটা আনসার করো যে একজন কর্মীর আদেশদাতা হবেন একজন মাত্র ব্যক্তি, এইটা হেনরি ফিওলের প্রদত্ত কোন মূলনীতির অংশ? কেন্দ্রীকরণ, বিকেন্দ্রীকরণ, আদেশের ঐক্য, নির্দেশনের ঐক্য, জোড়াময় শিকল নীতি। আমি এই নীতিগুলো ব্যাখ্যা করে দেব কোনটা কি বুঝায়, কিন্তু তোমরা তার আগে আনসার করো, ঠিক আছে? ওকে, আচ্ছা, কি নিশাত ইসলাম নুপুর আনসার করে ফেলছে, বাকিরা আনসার করে ফেলো, বাকিরা আনসার করে ফেলো। ওকে, তোমরা আনসার করতে থাকো, তার মাঝে আমি একটা কাজ করি।
ওকে, দেখি তাহলে একজন কর্মীর আদেশদাতা হবেন একজন মাত্র ব্যক্তি, এটা হেনরি ফিউলের কোন নীতির সাথে যায় আর কি, ঠিক আছে। সো এখানে যে নীতিগুলো আছে একটা হচ্ছে কি কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ, তাই না? কেন্দ্রীকরণ আর বিকেন্দ্রীকরণ কি? কেন্দ্রীকরণ হচ্ছে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা বা কি ক্ষমতা প্রয়োগের, হ্যাঁ ক্ষমতাটা প্রয়োগের যে কেন্দ্র এটা কি থাকবে শুধু উচ্চ পর্যায়ের যারা ব্যবস্থাপক তাদের কাছে থাকবে। তখন যখন ক্ষমতা বা সিদ্ধান্ত নেওয়ার, হ্যাঁ ক্ষমতাটা যখন আপার লেভেলের কাছে থাকে শুধুমাত্র উচ্চ পর্যায়ের কর্মকর্তা বা কি ব্যবস্থাপকদের নিকট থাকে তখন এটাকে বলে কি কেন্দ্রীকরণ। আর যখন এই ক্ষমতা বা সিদ্ধান্ত নেওয়ার যেই কি ক্যাপাবিলিটি, হ্যাঁ সক্ষমতা বা সামর্থ্যটা অন্যান্য আপার লেভেল থেকে শুরু করে লোয়ার লেভেল মিড লেভেল সবার কাছে বন্টন করে দেওয়া হয় তখন এটাকে বলতেছে কি বিকেন্দ্রীকরণ। দ্যাট মিনস কি ক্ষমতা যখন অন্যদের কাছেও, হ্যাঁ কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্যদের পরামর্শ নেওয়া হয় বা তাদেরকে স্বাধীনতা দেওয়া হয় যে তোমরা এই কাজটা করলে তোমরা যেটা ভালো মনে করো এইভাবে তোমরা ডিসিশন নিতে পারো, তখন এটাকে বলতেছে কি বিকেন্দ্রীকরণ। দ্যাট মিনস ক্ষমতার বন্টনকে বলতেছে কি বিকেন্দ্রীকরণ, আর ক্ষমতাকে কুক্ষিগত করে রাখা, এক জায়গায় রাখা, শুধু আপার লেভেলের কাছে রাখা, এটাকে বলতেছে কি কেন্দ্রীকরণ। ক্লিয়ার? ওকে, এবার দেখো যে কি আদেশের ঐক্য। আদেশের ঐক্য জিনিসটা কি? আদেশের ঐক্য মানে যে একজন ব্যক্তির আদেশদাতা হবে একজন, কি হবে একজন ব্যক্তির আদেশদাতা হবে একজন। ধরো একটা প্রতিষ্ঠানের একজন কর্মচারী, তাকে যদি সবাই মিলে, হ্যাঁ ধরো তোমার কি স্কুলে একজন কর্মচারী আছে বা কলেজে একজন কর্মচারী আছে, এখন ওরে যদি বাংলা ডিপার্টমেন্ট থেকে একটা একরকম অর্ডার করে যে বলে যে আমার জন্য কি করবা, আমার জন্য নাস্তা নিয়ে আসো, এরপরে ইংরেজি ডিপার্টমেন্ট থেকে বললো যে আমার জন্য ফটোকপি করে নিয়ে আসো, হ্যাঁ এরপরে ধরো যে কি তোমার বায়োলজি ডিপার্টমেন্ট থেকে বললো যে আমার জন্য হচ্ছে কি করো যে প্র্যাকটিক্যাল বই কিনে নিয়ে আসো, তাহলে ওই এক ব্যক্তি কত কাজ করবে? সে তো কোনোটাই ভালোভাবে করতে পারবে না। সো এখানে বলছে যে একটা প্রতিষ্ঠানে, হ্যাঁ একজন কর্মচারীর আদেশদাতা হবে কি একজন মাত্র ব্যক্তি, তাহলে সে কি করতে পারবে কাজটা ভালোভাবে করতে পারবে। ক্লিয়ার? ওকে, এবার দেখো নির্দেশনার ঐক্যনীতি। নির্দেশনার ঐক্যনীতি কি জিনিস? এটা হচ্ছে যে নির্দেশনার ধারাবাহিকতা থাকা এবং সবাই একই লক্ষ্যে একই উদ্দেশ্যে কাজ করা। প্রতিষ্ঠানের সামগ্রিক উদ্দেশ্য থাকবে কি একই রকম। ধরো এখন একটা প্রতিষ্ঠান থেকে বলছে, হ্যাঁ ধরো প্রতিষ্ঠানের বস, যে বস সিইও, ধরো সে যে সেলস ডিপার্টমেন্টকে বলছে এবার আমার ভাই কি করতে হবে, এবার আমার ধরো 1000 পিস শার্ট বিক্রি করতে হবে, ঠিক আছে শার্ট বিক্রি করতে হবে, কিন্তু প্রোডাকশন হাউসে কিছু বলে না। এখন প্রোডাকশন হাউস কি করছে, সে উৎপাদন করছে 500 পিস। এখন তাকে যদি ডিরেকশন দেওয়া থাকে যে 500 পিস প্রোডাকশনে যাওয়ার উৎপাদন করার, তাহলে তো 1000 পিস যে বিক্রি করার কথা সেলসকে বলছে এটা কি সম্ভব? সম্ভব না। তো এটা বলছে যে কি সবাই একই উদ্দেশ্যে কি করতে হবে কাজ করতে হবে এবং এটা ধারাবাহিকভাবে এবং কন্টিনিউয়াস থাকতে হবে, ঠিক আছে উদ্দেশ্য অর্জনের জন্য কন্টিনিউয়াস তাদের কাজ করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে কি নির্দেশনার ঐক্য নীতি। জোড়াময় শিকল নীতি। দেখো জোড়াময় শিকল মানে শিকল মানে কি বলতো, এই যে একটার সাথে আরেকটা কানেক্টেড থাকা, তাই না? শিকল দেখতে অনেকটা এরকম হয় না? অনেকটা এরকম হয়। তো এখানে জোড়াময় শিকল নীতি বলতে বোঝাচ্ছে যে আমাদের একটা প্রতিষ্ঠানে তো অনেক ধরনের কর্মচারী কর্মকর্তা থাকে, তো কার সাথে কার কিরকম সম্পর্ক হবে, কে কার ঊর্ধ্বতন কে কার অধস্তন, হ্যাঁ কে কার কাছে জবাবদিহিতা করবে, কে কাকে দায়িত্ব দিবে, এইটা যে ব্যাখ্যা করা, এটা সংজ্ঞায়িত করে এটা ডিভাইড করে দেওয়া, এটাকেই বলতেছে কি জোড়াময় শিকল নীতি। দ্যাট মিনস একটা প্রতিষ্ঠানের কর্মচারী কর্মকর্তাদের মধ্যে সম্পর্কের কি করা, সম্পর্কের ব্যাখ্যা করাটা এবং নির্ধারণ করে দেওয়াটাকে বলতেছে কি জোড়াময় শিকল নীতি। ক্লিয়ার? এই তোমরা ক্লিয়ার কিনা, বুঝছো জোড়াময় শিকল নীতি জিনিসটা কি? এই যে শিকলের মতো, দ্যাট মিনস কে কার সাথে কানেক্টেড, কে কার ঊর্ধ্বতন কে কার অধস্তন কে কার বস, এটা কি থাকবে এখানে ডিটেলস ব্যাখ্যা থাকবে। তাহলে কি কোনো কাজ দিলে কোনো কাজে ভুল হলে কে কাকে জবাবদিহি করবে এটাও কিন্তু তুমি সহজে বুঝতে পারবে। তাহলে কি হয় প্রতিষ্ঠানের কাজ গোছানো হয়, হ্যাঁ তাহলে কি তোমার প্রতিষ্ঠানের জবাবদিহিতা আদায় করতে সহজ হয়, হ্যাঁ সফলতা সহজে পাওয়া যায়। ক্লিয়ার? ওকে, এবার দেখো এখানে যে আমি লিখছিলাম, হ্যাঁ যে পাশানি আজও একে কাঁচা শাক খাওয়া শ্রী খাওনি। তো এইটা দ্বারা কি আমাদের জানি যে হেনরি ফিউলের নীতি কয়টা ভাই? হেনরি ফিউলের নীতি
14টা, অনেকের 14টা টানা জাস্ট পড়লে মনে থাকে, আবার অনেকের কি থাকে না, মনে থাকে না, মুখস্থ থাকে না। তাদের জন্য হচ্ছে কি সংক্ষেপে তুমি এটা মনে রাখবা প্রথম অক্ষরগুলা দিয়ে, এরপরে নিজের মতো করে কি করবা এই সবগুলা নীতিকে লিখবা। তো দেখো পাশানীকে আমরা কি বলতে পারি, পারিশ্রমিকের নীতি, পারিশ্রমিকের নীতি। এরপরে সাথে কি দিতে পারি আমরা, সাম্য বলতে পারি বা সমতা বলতে পারি, ঠিক আছে। তো সমতার নীতি বা সাম্যের নীতি, সাম্যের নীতি, ঠিক আছে। এরপরে দেখো নীতে কি হইতে পারে, নির্দেশনার ঐক্য হইতে পারে, নিয়মানুবর্তিতা হইতে পারে। আমরা আগে কি লিখবো, নির্দেশনা লিখতে পারি, ধরো নির্দেশনা, নির্দেশনার ঐক্য নীতি। এখন ভাই আমি এটা লিখছি মানে এভাবেই তোমার মনে রাখতে হবে বা মুখস্থ করতে হবে ব্যাপারটা এমন না, নিজেও কোনো শর্টকাট বের করে ওইভাবে মনে রাখতে পারো, অথবা কি করতে পারো যে একটা না মুখস্থ, ওই যে কি টিডি কি মানে ঠাডা মুখস্থ, তো এরকম করে ফেলবা, ঠিক আছে। ওকে, এরপরে দেখো যে কি আতে কি হইতে পারে ভাই, আদেশের ঐক্য নীতি, আদেশের ঐক্য নীতি, ক্লিয়ার। ওকে, হ্যাঁ, তা এরপরে দেখো যে কি জোতে আমাদের কি, এই যে এখানে দেখলাম জোড়াময় শিকল নীতি, জোড়াময় শিকল নীতি সংক্ষেপে লিখলাম, মানে জাস্ট তোমরা যেন বুঝো, ঠিক আছে। জোড়াময় শিকল নীতি তার মানে কি, ওই যে পাশানি আজো একে। এখন দেখো এতে কি হবে, এতেও কি আমরা জানি না একতায় বল নীতি, একতায় বল নীতি, একতায় বল মানে কি, এটা কিন্তু একটা এমসিকিউ আসে বারবার, স্পিরিট ডি কর্পস, ঠিক আছে। একতায় শক্তি, একতায় বল, ঠিক আছে। ওই যে স্লোগান আছে কাদের মনে হয়, একতাই কি শক্তি, একতায় বল, আমরা সবাই কি থাকে, এটা বলবো না, রাজনৈতিক স্লোগান দেওয়া যাবে না, ঠিক আছে। ওকে, এরপরে দেখো কেতে, কেতে কি হবে ভাই, কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ, এই যে এখানেই আছে কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ, ঠিক আছে। ওকে, এরপরে কাতে কি হবে, এই কাতে হবে কার্য বিভাজন, কি হবে কার্য বিভাজন, ঠিক আছে, কার্য বিভাজনের নীতি, ক্লিয়ার। ওকে, এরপর চাতে কি হবে, এই চাতে হবে চাকরির স্থায়িত্ব, মানে চাকরির নিরাপত্তা, ঠিক আছে, চাকরির স্থায়িত্ব। ওকে, এরপর সাথে কি হবে ভাই, সাথে হবে স্বার্থত্যাগ, স্বার্থত্যাগ, স্বার্থত্যাগ মানে কি, ওই যে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য ব্যক্তি স্বার্থ ত্যাগ করা, এটাই হচ্ছে কি স্বার্থ ত্যাগের নীতি, ঠিক আছে, ক্লিয়ার। ওকে, এরপরে দেখো ক, কটা কি কর্তৃত্ব ও দায়িত্ব বন্টন, কর্তৃত্ব ও দায়িত্ব বন্টনের নীতি, ঠিক আছে, দায়িত্ব বন্টন। জোড়াময় শিকল নীতিতে কি করে, যে কে কার সাথে সম্পৃক্ত, হ্যাঁ এইটা ইয়া করে, আর এখানে কি করবে দায়িত্ব কর্তৃত্ব ভাগ করে দিবা, এরপরে তো তোমার এই সম্পর্কের বিষয়টা আসবে, তাই না। ওকে, এরপরে দেখো কি ছিল, এই খাওয়াটা হচ্ছে কি এক্সট্রা, এটা দিয়ে কোনো কিছু নাই, এইটা হচ্ছে কি জাস্ট ছন্দটা মিলানোর জন্য, ঠিক আছে। আর এই যে শ্রী মানে কি, শ্রীতে হচ্ছে কি শৃঙ্খলার নীতি, এখানে লেখা বোঝা যাবে না, আমি মুখে বলে দিলে আই থিঙ্ক তোমাদের মনে থাকবে, হ্যাঁ শৃঙ্খলা, শৃঙ্খলার নীতি, ঠিক আছে। তোমরা যেহেতু বলতেছো অনেককে পড়ায় না, এই জন্য আমি ইন ডিটেলস কিন্তু এখানে বুঝাই দিতেছি বা পড়াই দিতেছি, ঠিক আছে। সো শ্রীতে কি শৃঙ্খলার নীতি, ক্লিয়ার। ওকে, এরপরে দেখো এই খাটাও এক্সট্রা, এই খাটা কি জাস্ট হচ্ছে কি শিখাওনি বা শিখাওনি এটা বোঝানোর জন্য এই খাটা এক্সট্রা, আর এইটা হচ্ছে উ হচ্ছে কি উদ্যোগের নীতি, কি হবে উদ্যোগের নীতি, মনে করো কি এই উ হচ্ছে উদ্যোগের নীতি, উদ্যোগ, আর এই নি হচ্ছে নিয়মানুবর্তিতা, এই যে এখানে একটা নি ছিল, এটা যেহেতু নির্দেশনা গেছে, এইটা হবে কি নিয়মানুবর্তিতা, হ্যাঁ নিয়মানুবর্তিতা। এই 14টা নীতি দিয়ে কিন্তু একটা চ্যাপ্টার, দ্যাট মিন্স তোমার একটা চ্যাপ্টার কিন্তু শেষ, ক্লিয়ার। সো এইভাবে কিন্তু ডিটেলসেই পড়াবো তোমাদেরকে। এখন বলো এই নীতি তোমরা বুঝছো কিনা, তোমাদের মনে থাকবে কিনা বলো। এই বলো তোমরা কি এটা বুঝছো, তোমাদের এটা মনে থাকবে। ওকে,
তাহলে এই 14টা নীতি ভাই বুঝলেই তোমার কি একটা চ্যাপ্টার শেষ, এবং ম্যানেজমেন্ট সেকেন্ড পেপারের তোমার মানে অর্ধেক শেষ। বুঝতে পারছো? মানে তুমি যত কোশ্চেন যাবা ঘুরে ফিরে এগুলা দিয়েই আসবে তোমার। ক্লিয়ার? ওকে, আচ্ছা তাই আমি বলতে ভাই এটা কি ফার্স্ট পার্ট না সেকেন্ড পার্ট? এটা অবশ্যই সেকেন্ড পার্ট। ঠিক আছে, তাহলে এই 14টা নীতি। সো তোমাদের যেটা লিখে দিছি এটা তোমরা অলরেডি লিখে নিছো আই গেস, অথবা স্ক্রিনশট নিয়ে রাখছো। হ্যাঁ, সো এইভাবে তোমরা মনে রাখতে পারো। এবার আসো নেক্সট। ওকে, আচ্ছা এটা নিয়ে বললামই তোমরা যারা এমন ডিটেলসে পড়তে চাও, ঠিক আছে, তো তোমাদের যাদের ভাই বেসিক দুর্বল, পড়ায় ফাঁকিবাজি করছো এবং এখন পড়া শুরু করতে চাও, তাদের জন্য ভাই আমাদের এটা হচ্ছে কি এই কোর্সটা। তো তোমরা এইচএসসি 26 স্পেশালি 27ও করতে পারো, যেহেতু ফুল সিলেবাস তোমাদের জন্য সেম পড়াই। হ্যাঁ, সো 26 এবং 27 দুজনের জন্যই এটা অ্যাভেলেবেল। সো তোমরা কেউ যদি চাও যে ভাই আমি ইংরেজি বাংলা অন্য কোথাও পড়ে আমি জাস্ট কমার্সের গ্রুপ সাবজেক্ট গুলোর জন্য পড়তে চাই, এটাও তুমি করতে পারো। আমাদের পেজে নক দিলে তোমাকে ডিটেলস বলে দিবে। অথবা এমন যদি হয় তোমাদের যে কি ভাই আমি গ্রুপ সাবজেক্ট কোথাও পড়ি আমার ইংরেজি বাংলা লাগবে, তাও তুমি ভর্তি হতে পারবা। তুমি পেজে নক দিলে কি বিস্তারিত বলে দিবে। ঠিক আছে, ওকে। এবার আসো ব্যবস্থাপনার সর্বপ্রথম সর্বশেষ কাজ কোনটি, এটা কিন্তু একটু আগে বলে দিছি, এখন তোমাদের এটা পারার কথা। বলো। সবাই একটু আনসার করো, দ্রুত আনসার করো। তাহলে ব্যবস্থাপনার সর্বপ্রথম সর্বশেষ কাজ কোনটি ভাই? দেখো আমি ওই যে বলছিলাম না ব্যবস্থাপনার কাজের ক্ষেত্রে কি বলছিলাম, পজড এমসিসি, এটাই হচ্ছে কি ব্যবস্থাপনার কাজ ভাই। তোমার সেকেন্ড পেপারে ফুল বইটা এই 7টাকে নিয়ে, এই 7টা কাজকে নিয়ে তোমার চ্যাপ্টার। তোমার চ্যাপ্টারের নাম কি? তোমার চ্যাপ্টারের নাম পরিকল্পনা, তোমার চ্যাপ্টারের নাম সংগঠন, তোমার চ্যাপ্টারের নাম কি কর্মী সংস্থান, তোমার চ্যাপ্টারের নাম হচ্ছে কি নির্দেশনা, তোমার বইয়ের চ্যাপ্টারের নাম হচ্ছে কি প্রেরণা বা মোটিভেশন, তোমার চ্যাপ্টারের নাম হচ্ছে কি কোঅর্ডিনেশন সমন্বয় সাধন, তোমার চ্যাপ্টারের নাম হ্যাঁ কন্ট্রোলিং নিয়ন্ত্রণ। দ্যাট মিন্স তোমার সেকেন্ড পেপার পুরো বইটাই কিন্তু এই 7টা কাজকে ঘিরে। ঠিক আছে, প্ল্যানিং, অর্গানাইজিং, কি এরপরে কি স্টাফিং, ডিরেক্টিং, মোটিভেটিং, কোঅর্ডিনেটিং, কন্ট্রোলিং। ওকে, এখন দেখো ব্যবস্থাপনার সর্বপ্রথম সর্বশেষ কাজ কি ভাই? দেখো পরিকল্পনা ও নিয়ন্ত্রণ, পরিকল্পনা ও সংগঠন, পরিকল্পনা ও প্রেরণা, পরিকল্পনা ও নেতৃত্ব প্রদান। দেখো পরিকল্পনা আছে, হ্যাঁ, এখন আমরা জানি কি এই সি মানে কি বলতো, কন্ট্রোল, কন্ট্রোলিং বা নিয়ন্ত্রণ। ঠিক আছে, তো এটা কি হবে ক। এখন এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, সেটা তোমাকে আগে বলে দিই, এটা আসবেই মাস্ট। এটা তোমার হয় এইচএসসি তে আসবে, না হয় অ্যাডমিশনে আসবে। কি বলবে? যে বলবে নিয়ন্ত্রণের পরবর্তী কাজ কি। দেখো নিয়ন্ত্রণের পরবর্তী কাজ, এখন তোমার মাথায় এটা আসতে পারে যে ভাই প্রথম কাজ না হয় বুঝলাম প্ল্যানিং, শেষ কাজ হচ্ছে কন্ট্রোলিং বা নিয়ন্ত্রণ, এখানে তো শেষ, এইটার পরে তো আর কোনো কাজ নাই, তাহলে কাজ কি? যেখানে নিয়ন্ত্রণ শেষ, যেখানে কি নিয়ন্ত্রণ শেষ, সেখান থেকে তোমার কি হবে আবার প্ল্যানিং শুরু হবে। এই নিয়ন্ত্রণের পর আবার প্ল্যানিং। তাহলে তোমার যদি কোশ্চেন আসে যে নিয়ন্ত্রণের পরবর্তী কাজ কি ভাই, নিয়ন্ত্রণের পরবর্তী কাজ হচ্ছে প্ল্যানিং। ক্লিয়ার? নিয়ন্ত্রণের পরবর্তী কাজ হচ্ছে প্ল্যানিং। এই কোশ্চেনটা আসবে মাস্ট, এটা আমি বলে দিচ্ছি। তুমি জীবনে কোথাও না কোথাও পাবা ম্যানেজমেন্টের পরীক্ষায়। ঠিক আছে, হয় ঢাবিতে, না হয় জাবিতে, না হয় রাবিতে, তুমি হয় ঢাকা বোর্ডে পাবা, না হয় রাজশাহী বোর্ডে পাবা, কুমিল্লা বোর্ডে পাবা, যে কোনো না কোনো বোর্ডে পাবা, তোমার টেস্ট পরীক্ষায় পাবা, যে কোনো না কোনো জায়গায় পাবা, এটা মাস্ট। ক্লিয়ার? ওকে, এবার আসো ডুয়াল সাবঅর্ডিনেশন বিষয়টি ব্যবস্থাপনার কোন নীতির পরিপন্থী? আচ্ছা এই তোমরা ইংরেজি বুঝো তো? আই নো তোমরা অনেক স্মার্ট স্টুডেন্ট, ইংরেজি বুঝবা। সো দেখো এটা বাংলা কি হবে, এটা আগে আনসার করো। তোমরা কমেন্টে বলো যে ডুয়াল সাবঅর্ডিনেশন মানে কি, এটার মানেটা বলো, এরপরে বুঝবো যে আসলে তোমরা বুঝো কি বুঝো না। একটু দ্রুত আনসার করো, দ্রুত আনসার করো যে ডুয়াল সাবঅর্ডিনেশন মানেটা কি। ডুয়েল মানে কি দুই, তাই না? দুই, এটাকে যদি আরেকটু সুন্দর ভাষায় বলি কি হবে বলতো, কি হবে?
দ্বৈত, দ্বৈত না, দ্বৈত। আর সাবঅর্ডিনেশন মানে কি? সাবঅর্ডিনেট মানে অধীনস্থ, আর সাবঅর্ডিনেশন মানে অধীনতা। ঠিক আছে, দ্যাট মিন্স কি দ্বৈত অধীনতা। হ্যাঁ, সাবঅর্ডিনেশন মানে কি, ডুয়াল সাবঅর্ডিনেশন মানে কি দ্বৈত অধীনতা। দ্বৈত অধীনতা মানে কি, ওই যে একাধিক ব্যক্তির অধীনে থাকা কোন একজন ব্যক্তি। ওই যে আমরা বলছিলাম না যে কি একজন ব্যক্তির আদেশদাতা হবে কি একজন, মানে একজন ব্যক্তির বস হবে একজন, সে একজনের আন্ডারেই থাকবে। হ্যাঁ, সো এইটাই বলছে যে ডুয়াল সাবঅর্ডিনেশন মানে কি, সে যদি একাধিক ব্যক্তির আন্ডারে থাকে, দ্বৈত অধীনতা থাকে, তাহলে ব্যবস্থাপনার কোন নীতিটির পরিপন্থী বা কোন নীতিটাকে কি করবে, ভঙ্গ করবে। তো আমরা জানি যে আদেশের ঐক্য নীতি অনুসারে কি হবে ভাইয়া, আদেশের ঐক্য নীতি অনুসারে একজন ব্যক্তির আদেশদাতা হবে একজনই। ঠিক আছে, কিন্তু এই ডুয়াল সাবঅর্ডিনেশন হইলে, যদি একজন, ডুয়াল সাবঅর্ডিনেশন মানে কি দ্বৈত অধীনতা, মানে কি একাধিক ব্যক্তির আন্ডারে একজন কাজ করা, মানে সে বাংলা বিভাগের কাজও করবে, সে ইংরেজি বিভাগের কাজও করবে। হ্যাঁ, মানে একই টিচার ইংরেজির ক্লাস নিবে, ম্যাথ নিবে, হ্যাঁ সায়েন্স নিবে, সব নিবে, তাহলে কি ঘোড়ার ডিম পড়াবে, তাই না? কারণ কি সাধারণত কি হয়, এক্সপার্টাইজ হইতে পারবে না। তো এটাই বলছে কি, তাহলে যদি ডুয়াল সাবঅর্ডিনেশন হয়, আদেশের ঐক্য নীতির পরিপন্থী, মানে ভঙ্গ করবে এই নীতিটাকে। ওকে, ক্লিয়ার। এবার দেখো বাকিগুলো একটু বোঝাই। এই শৃঙ্খলা বলতে কি বুঝো বলো তো? এখানে কি নিয়ম নীতি শৃঙ্খলা? হ্যাঁ, এই শৃঙ্খলা বলতে কি বুঝাইছে এটা একটু বলো। এই শৃঙ্খলা বলতে কি বুঝাইছে? শৃঙ্খলার নীতি, ঠিক আছে। ওই যে পাশানি আজও একে কাঁচা শাক খাওয়া শ্রীখাউনি, শ্রীখাউনির শ্রী হচ্ছে কি শৃঙ্খলা। এই শৃঙ্খলার নীতি আসলে কিসের শৃঙ্খলা বুঝাইছে? মানুষের নিয়ম শৃঙ্খলা, নিয়ম নীতি, নাকি বস্তুর নিয়ম শৃঙ্খলা, নাকি প্রতিষ্ঠানের রুলস এন্ড রেগুলেশন, কি বুঝাইছে বলতো? এটা বলতে পারবা শৃঙ্খলা নীতি বলতে কি বুঝাইছে? কি বুঝাইছে এটা কি তোমরা জানো? ওকে, এই শৃঙ্খলা বলতে বেসিক্যালি বুঝাইছে যে আমার একটা প্রতিষ্ঠানের যতগুলো উপাদান বা উপকরণ থাকে, ঠিক আছে, উপাদান বা উপকরণ, হ্যাঁ উপকরণ, এগুলাকে সঠিক জিনিসকে সঠিক জায়গায় রিপ্লেস করা, ঠিক আছে, সঠিক জায়গায় রাখা। হ্যাঁ, তাহলে এটা কিসের শৃঙ্খলাকে বুঝাইছে? এটা হচ্ছে কি প্রতিষ্ঠানের যে আমার উপায় উপকরণগুলো আছে, এগুলোর শৃঙ্খলাকে বুঝাইছে। সাধারণত আমরা শৃঙ্খলা বলতে মানব জীবনের নিয়ম নীতি যেটাকে বুঝি, বেসিক্যালি এইটাকে বুঝায় নাই। ক্লিয়ার? ওকে, বাকিটা তো জানোই, নির্দেশনার ঐক্য অলরেডি তোমার কি ক্লিয়ার করা হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে। দায় দায়িত্ব ও কর্তৃত্ব। তো দায়িত্ব মানে কি জবাবদিহিতা, ঠিক আছে, আর কর্তৃত্ব মানে কি বেসিক্যালি ক্ষমতা, তোমাকে কাজ করার ক্ষমতা দিবে। হ্যাঁ, ক্ষমতা। আর এইটা যে তুমি করবা, এটার জন্য তোমার যে জবাবদিহিতা করতে হবে, এটাই বেসিক্যালি কি দায়িত্ব। ঠিক আছে, তাহলে দায়িত্ব এবং কর্তৃত্ব দুইটা একসাথে থাকতে হয়, এটা ব্যালেন্স থাকতে হয়। তোমার যদি অনেক দায়িত্ব কিন্তু কি তোমার কর্তৃত্ব নাই, ক্ষমতা নাই কাজ করার, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, আবার অনেক কর্তৃত্ব কিন্তু তোমার দায়িত্ব নাই, জবাবদিহিতা নাই, তাহলেও কিন্তু হবে না, প্রতিষ্ঠান ভালোভাবে রান করবে না। ক্লিয়ার? ওকে, এবার আসে হেনরি ফোর্ড প্রদত্ত শৃঙ্খলার নীতি বলতে কি বোঝায়। ওকে, তো দেখো, সময়ের শৃঙ্খলা, মানুষের শৃঙ্খলা, উপকরণের শৃঙ্খলা, নিয়ম নীতি শৃঙ্খলা, বলো। এটা অলরেডি একটু আগে বলে দিছি, ঠিক আছে। সো তোমাদের এটা পারার কথা। নিয়ম নীতি শৃঙ্খলা, মানুষের শৃঙ্খলা, সময় শৃঙ্খলা, উপকরণ নীতি শৃঙ্খলা, ঠিক আছে। এটা আই থিঙ্ক এটা একটু আনকমন প্রশ্ন। তোমরা এটা সাধারণত শৃঙ্খলা দেখলে মানুষের নিয়ম নীতি, নৈতিকতার কথা মাথায় আসে। সো এটা কি উপকরণাদি শৃঙ্খলাকে রিপ্রেজেন্ট করতেছে। ক্লিয়ার? এটা বুঝতে হবে। এবার আসে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রতিষ্ঠান উচ্চ পর্যায়ে কুক্ষিগত করাকে কি বলে। এটা কিন্তু একটু আগে বুঝাই দিছি, একটু আগে বুঝাই দিছি। তাহলে বলো এটা কি হবে? এটা কি হবে, দ্রুত আনসার করো। কি হবে এটা? দ্রুত আনসার করো।
ওকে, সবাই একটু আনসার করো। সবাই দ্রুত আনসার করি। আচ্ছা, সো দেখো কি সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ে রাখা। আমরা বলছি কি, আমরা একটা নীতি জানি, একটা হচ্ছে কেন্দ্রীকরণ, একটা হচ্ছে বিকেন্দ্রীকরণ। সো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা যদি প্রতিষ্ঠানের শুধুমাত্র উচ্চ পর্যায়ে থাকে, এটা কি, এইটা থাকে হচ্ছে কি, এটাকে বলে সেন্ট্রালাইজ, হ্যাঁ, কেন্দ্রীকরণ। আর এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা যদি সবার মাঝে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়, হ্যাঁ, ভাগ করে দেওয়া হয়, হ্যাঁ, এটাকে বলে কি, বিকেন্দ্রীকরণ, ক্ষমতার বন্টন আর কি, বুঝতে পারছো, সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতার বন্টন। সো এটাকে বলে, যদি শুধু উচ্চ পর্যায়ে থাকে তাহলে এটাকে বলে কেন্দ্রীকরণ, আর এটা যদি কি উচ্চ পর্যায়ে, নিম্ন পর্যায়ে, মধ্য পর্যায়ে সবার মাঝে বন্টন করে দেয়, তখন এটাকে বলে কি, বিকেন্দ্রীকরণ। ক্লিয়ার? ওকে, তোমরা রেসপন্স করো না কেন, বুঝলাম না। তোমাদের অবশ্যই বেশি বেশি কি করতে হবে, রেসপন্স করতে হবে। ওকে, ঠিক আছে। সো দেখো, দ্য প্রিন্সিপালস অফ সাইন্টিফিক ম্যানেজমেন্ট বইটা কে লিখছে? দ্য প্রিন্সিপালস অফ সাইন্টিফিক ম্যানেজমেন্ট। এখন দেখো, সাইন্টিফিক ম্যানেজমেন্ট, ঠিক আছে, সো বইটার নামের ভিতর সাইন্টিফিক শব্দ আছে। আমরা জানি যে কি, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে? বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক, ব্যবস্থাপনার জনক, ঠিক আছে। তো বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে ভাই, বলতো? আমি আগের শুরুতে একটা কোশ্চেন ছিল যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে, এফ ডব্লিউ টেইলর। কে ভাই? এফ ডব্লিউ টেইলর। তাহলে বিজ্ঞান এবং ম্যানেজমেন্টের সমন্বয়ে যদি কোনো বই লেখে, সাধারণত কার লেখার কথা? অবশ্যই এফ ডব্লিউ টেইলরের। দ্যাট মিন্স তাহলে প্রিন্সিপালস অফ সাইন্টিফিক ম্যানেজমেন্ট বইটা কে লিখছে? অফ এফ ডব্লিউ টেইলর। আর এলটন ম্যাও, এই এলটন ম্যাও, একে বলা হয় থেকে হawthorne স্টাডিজ এর জনক, hawthorne স্টাডিজ, ঠিক আছে, hawthorne স্টাডিজ এর জনক। hawthorne স্টাডিজ হচ্ছে কি একটা, ও হচ্ছে কি সাইকোলজি রিলেটেড, সে হচ্ছে কি একটা মনোবিদ, ঠিক আছে, এলটন ম্যাও। hawthorne স্টাডি হচ্ছে যে একটা মনোবিদ্যা সংক্রান্ত স্টাডি, যেটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা কখন কাজ করতে, হ্যাঁ, মানে ভালো পায় আর কি, মানে কাজ করতে উৎসাহিত হয়, আর কখন কাজ বিমুখ হয়ে যায়। যদি তুমি কি কর্মকর্তা বা কর্মচারীদেরকে তুমি ভালো পরিবেশ, হ্যাঁ, কাজের সুন্দর কাজের এনভায়রনমেন্ট যদি ভালো হয়, ভালো আলো বাতাস থাকে, সুন্দর আওয়াজ মুক্ত পরিবেশ থাকে, তাহলে তারা স্বেচ্ছাই কি কাজে আগ্রহী হয়। আর যদি, হ্যাঁ, পরিবেশ ভালো না থাকে, তুমি মানে পারিপার্শ্বিক অবস্থা যদি ভালো না হয়, তাহলে তারা কাজ করতে কি ইচ্ছুক হয় না। এটাই হচ্ছে কি বেসিক্যালি হawthorne স্টাডিজ এর মূল কথা। সো সে হচ্ছে কি একজন মনোবিজ্ঞানী, আর হেনরি ভেলকে তো ব্যবস্থাপনার জনক বলা হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, আসমাউল হুসনা বলতেছে ভাই আপনারা কি সায়েন্সের জন্য ক্লাস নেন না? অবশ্যই নেই, সায়েন্সের ক্লাসও তো তোমাদের রেগুলার হচ্ছে, এবং সায়েন্সেরও কিন্তু 26 ব্যাচ এবং 27 ব্যাচের হচ্ছে কি কোর্স আছে। তোমরা যারা সায়েন্সের কোর্স খুঁজতেছো তারা পেজে নক দিও, তাহলে তুমি সায়েন্সের ডিটেইলসটা পাবা, ঠিক আছে। আর্টস, সায়েন্স, কমার্স সবার কি ব্যবস্থায় আছে আমাদের এখানে, ঠিক আছে। ওকে, যেটাকে বলে অল ইন ওয়ান আর কি, বুঝছো? আচ্ছা, সো তুমি এলটন ম্যাও সম্পর্কে জানলা, এফ ডব্লিউ টেইলর সম্পর্কে জানলা, হেনরি ফেল সম্পর্কে জানলা, হ্যাঁ। আর এলেন, এই ব্যাটা হচ্ছে বলছিল যে ম্যানেজমেন্ট হচ্ছে বা ব্যবস্থাপনা হচ্ছে তাই ব্যবস্থাপক যা করে। তাহলে এটাও কিন্তু এমসিকিউতে আসে যে, হ্যাঁ, ব্যবস্থাপক ব্যবস্থাপক যা করে তাই ব্যবস্থাপনা, তাই ব্যবস্থাপনা, এটা কে বলছে? তাহলে এই ক্ষেত্রে হচ্ছে কি এলেন এই নামটা আসবে, ঠিক আছে। ওকে, সো আজকে কি এই পর্যন্তই রাখবো, বলো? সো আজকে হচ্ছে কি আমাদের এই পর্যন্তই থাক। তোমরা কি
তোমাদের কিন্তু রুটিন দেওয়া আছে আমাদের এই যে এডুকেশন পেজ এবং এডুকেশন কমার্স পেজে, কিন্তু তোমাদের 5 তারিখ পর্যন্ত ফ্রি ক্লাসের রুটিন গুলো অলরেডি পাবলিশ করা আছে। তো তোমরা রুটিন ওয়াইজ মানে প্রতিদিন 5 তারিখ পর্যন্ত 8টা 15 মিনিটে কি হবে, তোমাদের ফ্রি ক্লাস হবে, ঠিক আছে? সো তোমরা কি থাকবা, সবাই অবশ্যই ক্লাসে থাকবা, উপস্থিত থাকবা, ঠিক আছে? সো তোমরা যত বেশি রেসপন্স করবা, যত বেশি প্রেজেন্ট থাকবা, ক্লাস শেয়ার করবা, বন্ধুদেরকে মেনশন দিবা, আমরা আরো তত বেশি কি ক্লাস নিব, তাই না? যেহেতু যখন অডিয়েন্স বেশি থাকবে ভালো লাগবে, তাই না? দেখবা ওই যে কি সিনেমা যারা বানায় বা যারা নায়ক তারা কি করে, যখন অডিয়েন্স বেশি হয় তখন তাদের সিনেমা বানাইতে কি ভালো লাগে, আরো বেশি বেশি বানায়। আর যখন অডিয়েন্স কম থাকে, সিনেমা হল বন্ধ হয়ে যায়, তারা কি করে, আর বানায় না। সো তোমরা যখন ক্লাসে বেশি বেশি আসবে, আমাদেরও ভালো লাগবে যে অনেক স্টুডেন্ট ক্লাস করতেছে, হ্যাঁ সবাই একসাথে ক্লাস করতেছে, তখন আমরা তোমাদেরকে আরো বেশি বেশি, হ্যাঁ আমরা মোটিভেশন ফিল করব, ওই যে বললাম না একটু আগে মোটিভেশন, সো ওইটা ফিল করবো। তো তোমরা সবাই কি করবা, ক্লাসে থাকবা। আগামীকাল তোমাদের অ্যাকাউন্টিং ক্লাস হবে, অবশ্যই তোমরা ক্লাসটা করবা, জোস একটা ক্লাস হবে ইনশাল্লাহ। সো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ওই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।